হ্যালো স্টুডেন্টস, আমরা এর আগের দিন প্লিওট্রপি, তারপরে পলিজেনিক বংশগতি, তারপরে আমরা বংশগতির ক্রোমোজোম তত্ত্ব, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু জেনেছি। আজকে আমরা এর পরের জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এর পরে যেটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে সেটা হচ্ছে ক্রোমোজোম আর জিন। তোমরা ক্লাস 11 ক্লাস 10-এ খুব ভালোভাবে ক্রোমোজোম জিন সম্পর্কে পড়ে এসেছো, তো এখানেও আবারও পড়তে হবে। তো প্রথমত ক্রোমোজোম কাকে বলে আমরা জেনে নেব। এর আগেও আমরা পড়েছি যে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের মধ্যে যে হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন নিয়ে যে অংশ থাকে এবং যেটা সাধারণত জীবের বংশগত বৈশিষ্ট্যকে বহন করে নিয়ে চলে, সেই অংশকেই আমরা বলবো কি ক্রোমোজোম। তারপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে ক্রোমোজোমের সংখ্যা, ডিপ্লয়েড হ্যাপ্লয়েড। ডিপ্লয়েড হ্যাপ্লয়েড মানে আমরা জানি ক্রোমোজোম সংখ্যা যদি ডাবল সেটে বা দুটো সেটে অবস্থান করে তো তাকে আমরা বলি কি ডিপ্লয়েড ক্রোমোজোম, যেটা আমাদের দেহকোষের ক্রোমোজোম। আর যদি ক্রোমোজোম সংখ্যা আমাদের একক সেটে অবস্থান করে তাহলে তাকে আমরা বলবো হ্যাপ্লয়েড ক্রোমোজোম, যেটা শুক্রাণু, ডিম্বাণু বা গ্যামেটের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে জিনোম। জিনোম কাকে বলে না জানি যে কোনো একটা ক্রোমোজোমে বা যৌন জননকারী জীবদেহে একটা হ্যাপ্লয়েড ক্রোমোজোমে যত সংখ্যক জিন থাকে তার টোটাল জিন সংখ্যাকে আমরা বলি কি জিনোম। ঠিক আছে, একটি হ্যাপ্লয়েড ক্রোমোজোমে যত সংখ্যক জিন থাকবে তার সমষ্টিকে আমরা বলি জিনোম। আচ্ছা, তারপরে দেখো এখানে সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোমযুক্ত জীবের কথা বলা আছে। তোমরা এটা একটু দেখে রাখতে পারো যে সবচেয়ে কম সংখ্যক যেটা জীব মানে উদ্ভিদ সেটা হচ্ছে মিউকর, যেখানে ক্রোমোজোম সংখ্যা 2টো। আর যেটা সবচেয়ে বেশি সংখ্যক সেটা হচ্ছে যে অফিওগ্লসাম নামক এক রকমের ফার্ন। তোমরা এটা শর্ট প্রশ্নের জন্য একটু দেখে রাখতে পারো। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে ক্রোমোজোমের কাজ। ক্রোমোজোমের কাজ এটা আশা করি বলার দরকার নেই যে জিনের তথ্যের সম্ভার, অর্থাৎ জিনকে কোনো ক্রোমোজোমের মধ্যে কোনো জিনকে রাখা, তার মধ্যে জিন থাকে ক্রোমোজোমের মধ্যে, নিউক্লিক অ্যাসিডকে ধারণ করে, প্রজাতির স্বকীয়তা বজায় রাখে, ডিএনএর প্রতিলিপিকরণে সাহায্য করে, লিঙ্গ নির্ধারণে সাহায্য করে ইত্যাদি ইত্যাদি। তো এগুলো হচ্ছে ক্রোমোজোমের কাজ। এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে দেখো ক্রোমোজোমের আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে ক্রোমোজোমের যে গঠন। তো ক্রোমোজোমের গঠন আমার মনে হয় তোমাদের বলতে হবে না, সেটা হচ্ছে যে ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, প্রাথমিক খাঁজ, গৌণ খাঁজ, ঠিক আছে, টেলোমিয়ার, এইগুলো তোমরা একটু দেখে রাখবে। বিশেষ করে এনওআর, নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন, এইগুলো একটু দেখে রাখবে। টেলোমিয়ারের কাজ বা টেলোমিয়ার কী এইগুলো একটু দেখে রাখবে। কাইনেটোকোর কী, তো যেহেতু তোমরা এগুলো জানো অলরেডি সেই জন্য আমি রিপিট করলাম না। তো এগুলো মোটামুটি দেখে রাখবে। তারপরে সেন্ট্রোমিয়ার, ক্রোমোমিয়ারের পার্থক্যটা একটু দেখে রাখবে। ক্রোমোমিয়ারটা কিন্তু ক্রোমোজোমের অংশ, ঠিক আছে। সেন্ট্রোমিয়ারটা কিন্তু ইউক্যারিওটিক ক্রোমোজোমের মাঝে যে খাঁজ, সেটাই কিন্তু খাঁজ বলতে একটা অঙ্গাণু আর কি, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, যেটা মুখ্য খাঁজে অবস্থিত, ঠিক আছে। তো ওই পার্থক্যটা একটু দেখে রাখবে। ক্রোমোজোম আর ক্রোমাটিডের মধ্যে পার্থক্যটা একটু দেখবে। আমরা জানি ক্রোমোজোম আর ক্রোমোজোমের যে বাহু সেটাই হচ্ছে কিন্তু ক্রোমাটিড। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক গঠন। আমরা সবাই জানি যে ক্রোমোজোম সাধারণত নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ, আরএনএ এগুলো নিয়ে গঠিত, প্লাস হচ্ছে প্রোটিন 2 রকমের থাকে, একটা হিস্টোন প্রোটিন আর একটা নন হিস্টোন প্রোটিন আমরা জানি। আর আমরা ক্রোমোজোমের মধ্যে পাবো কি কিছু ধাতবায়ন। প্রথমত বলে দিই, নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ, আরএনএ আমরা সকলেই জানি যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, আরএনএ রয়েছে, এবং ডিএনএ এবং আরএনএর যে গঠনগত উপাদান, ঠিক আছে, বা গঠনগত একক সেটা হচ্ছে নিউক্লিওটাইড, আর যেটা অসম্পূর্ণ একক সেটা হচ্ছে গিয়ে কিন্তু নিউক্লিওসাইড, ঠিক আছে। সম্পূর্ণ গঠনগত একক নিউক্লিওটাইড আর অসম্পূর্ণ হচ্ছে নিউক্লিওসাইড। এছাড়া ডিএনএ, আরএনএতে কী কী বেস থাকে আমরা তো সবাই জানি। ডিএনএতে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন, আর আরএনএতে থাকে থাইমিনের পরিবর্তে ইউরাসিল। আর ডিএনএতে বা ক্রোমোজোমে কী কী প্রোটিন পাবো? হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন। আমরা জানি হিস্টোন প্রোটিন মানে ক্ষারীয় প্রোটিন, অর্থাৎ আর্জিনিন, হিস্টিডিন ইত্যাদি ইত্যাদি। আর আম্লিক প্রোটিনকে আমরা বলি নন হিস্টোন প্রোটিন, আর নন হিস্টোন প্রোটিন হচ্ছে ট্রিপ্টোফ্যান, টাইরোসিন ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে কিছু ধাতব আয়ন, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ইত্যাদি।
এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা হচ্ছে যে নিউক্লিওজোম মডেল। দেখো, আমরা জানি যে মেটাফেজ অবস্থায় ক্রোমোজোমকে খুব ভালোভাবে দেখা যায়। তো আমরা যে মেটাফেজ অবস্থায় ক্রোমোজোমকে দেখতে পাই, ক্রোমোজোমটাকে যদি ভালোভাবে মেটাফেজ অবস্থায় পর্যবেক্ষণ করে দেখা হয়, তাহলে দেখা যাবে যে মেটাফেজ যে ক্রোমোজোমের বাহু, সেটা কিন্তু নিউক্লিওজোম দিয়ে তৈরি হয়েছে। নিউক্লিওজোম হচ্ছে, এটা ক্রোমাটিন যে তন্তুতে রয়েছে, সেই ক্রোমাটিন তন্তুতে 8টা পুঁতির মতো অংশ দেখা যায়, পুঁতির মতো দানা দেখা যাবে, প্লাস সেই পুঁতির মতো দানাতে ডিএনএ দেখা যাবে, যেটাকে আমরা বলি কি নিউক্লিওজোম। দেখো, এটা হচ্ছে একটা মেটাফেজ ক্রোমোজোমের ছবি। মেটাফেজ ক্রোমোজোমটা দেখো এখানে একটা দেখানো আছে, এই যে দেখতে পাচ্ছ ছবিটা চলে এসেছে, ভালোভাবে যদি দেখা যায় তাহলে দেখা যাবে, দেখো যে এইটা, এই যে পুঁতির মতো অংশ, সেটা কটা করে রয়েছে বলো তো? 8টা করে। এই পুঁতির মতো অংশগুলোকে বলা হচ্ছে কোর প্রোটিন, হিস্টোন কোর প্রোটিন বা হিস্টোন জাতীয় প্রোটিন। ঠিক আছে, তো এই হিস্টোন প্রোটিনগুলো হচ্ছে H2A, H2B, H3 আর H4, 4টে। তো দুটো দুটো করে থাকে এই 4টে প্রোটিন দিয়ে, টোটাল হচ্ছে এখানে 8টা পুঁতি তৈরি করে। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 8টা পুঁতি রয়েছে। তো 8টা পুঁতি বা 8টা প্রোটিন, যেটা হচ্ছে কি হিস্টোন কোর প্রোটিন, H2A, H2B, H3, H4 দুটো করে থাকে। ঠিক আছে, তো এই যে পুঁতির মতো অংশ, আর তোমরা দেখতেই পাচ্ছ যে পুঁতির গায়ে কিন্তু একটা ডিএনএ পেঁচিয়ে অবস্থান করেছে। তো এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, শুধু একটা মানে গোটা একটা অংশ, তার সঙ্গে ডিএনএ পেঁচিয়ে রয়েছে। ঠিক আছে, তো এইটাকেই বলছি আমরা নিউক্লিওজোম মডেল। ঠিক আছে, তাহলে আমরা মেটাফেজ ক্রোমোজোমকে ভাঙলে আমরা এই ধরনের নিউক্লিওজোম মডেলটাকে কিন্তু দেখতে পাবো, যেখানে ডিএনএটা পেঁচিয়ে রয়েছে। তাহলে আমরা গঠনটা কি বলতে পারি? গঠনটা, নিউক্লিওজোমের গঠন যেটা, সেটা আমরা খুব ইজিলি বলতে পারি যে এটা সাধারণত ডিম্বাকার ও বৃত্তাকার চ্যাপ্টা হতে পারে, যাদের উচ্চতা প্রায় 60 অ্যাংস্ট্রম বা 6 ন্যানোমিটার। প্রতিটি নিউক্লিওজোমের কেন্দ্রে কি থাকে না, হিস্টোন অক্টামার বা কোর প্রোটিন, যেটা হচ্ছে কি H2A, H2B, H3 আর H4 নামক হিস্টোন প্রোটিন নিয়ে গঠিত। আর এই হিস্টোন অক্টামারগুলোকে ঘিরে অবস্থান করে 146টি বেস জোড়া ডিএনএ তন্তু। ঠিক আছে, তো প্রপার এইটাকেই আমরা বলছি কি নিউক্লিওজোম মডেল। ক্লিয়ার হলো? এই নিউক্লিওজোম মডেলে দেখো, তার মানে এটা একটা নিউক্লিওজোম, পাশেরটা একটা নিউক্লিওজোম, এইটা একটা নিউক্লিওজোম, টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা নিউক্লিওজোম রয়েছে। আর এই যে এক একটা নিউক্লিওজোমের ডিএনএগুলো পাশের নিউক্লিওজোমের সঙ্গে যুক্ত হয়েছে। তো এই যে ডিএনএর সঙ্গে যুক্ত হয়েছে, দেখো এইটা আর এইটা পাশের যে ডিএনএ দুটো, মানে এর ডিএনএ যুক্ত হয়েছে। তো এই ডিএনএটাকে বলা হচ্ছে লিঙ্কার ডিএনএ, অর্থাৎ নিউক্লিওজোমগুলো পাশাপাশি যে ডিএনএ দ্বারা যুক্ত, তাকে আমরা লিঙ্কার ডিএনএ বা স্পেসার ডিএনএ কিন্তু বলে থাকি। সাথে কি থাকে, একটা করে H1 হিস্টোন প্রোটিন। এই যে দেখতে পাচ্ছ মাঝে যে ব্রাউন কালারে দেখিয়ে দেওয়া আছে, দেখো ইন্ডিকেট করে দেওয়া আছে H1 হিস্টোন। তাহলে প্রত্যেকটা নিউক্লিওজোমের মাঝে মাঝে কী প্রোটিন অবস্থান করে না, H1 হিস্টোন প্রোটিন অবস্থান করে। আর এই যে এক একটা করে নিউক্লিওজোম আর এই H1 হিস্টোন প্রোটিন, ঠিক আছে, টোটালটাকে আমরা কি বলি, ক্রোমাটোজোমও বলতে পারি, আবার আমরা অলিগো নিউক্লিওজোমও বলতে পারি। বুঝতেই পারছো? তাহলে এই যে এক একটা করে নিউক্লিওজোম, এটা একটা নিউক্লিওজোম, এটা তার ডিএনএ, আর এটা তার H1 হিস্টোন। এটা একটা নিউক্লিওজোম, এটা তার ডিএনএ, এটা তার হিস্টোন। তো এইগুলো মিলে এক একটাকে আমরা গোটাটাকে বলছি কি অলিগো নিউক্লিওজোম। আর এই যে আমরা যে 6টা নিউক্লিওজোম দেখতে পাচ্ছি, 6টা H1 হিস্টোন দেখতে পাচ্ছি, যেটা মোটামুটি 10 ন্যানোমিটার চওড়া আর যেটা 30 ন্যানোমিটার ব্যাসযুক্ত হয়। তো এই পুরো মডেলটাকে আমরা কি বলি বলো তো, সোলেনয়েড মডেল, যেটা কিন্তু পরীক্ষায় ভীষণ পরিমাণে দেয় যে সোলেনয়েড মডেল বলতে কী বোঝো। তাহলে আমরা বুঝতে পারলাম যে সোলেনয়েড মডেলে 6টা করে নিউক্লিওজোম পাশাপাশি অবস্থান করবে, 6টা করে H1 হিস্টোন প্রোটিন অবস্থান করবে। ঠিক আছে, যেটা কত ন্যানোমিটার ব্যাসযুক্ত হবে, 30 ন্যানোমিটার। এবারে এই 30 ন্যানোমিটার ব্যাসযুক্ত, এটাকে তোমার সোলেনয়েড মডেল বলছি, কিন্তু এই মডেলটায় যখন 300 ন্যানোমিটার ব্যাসযুক্ত হবে, বুঝতে পারছো তার মানে কতটা বড়। যদি 300 ন্যানোমিটার ব্যাসযুক্ত নিয়ে তৈরি হয়, তাহলে সেটাকে আমরা বলি কি সুপার সোলেনয়েড মডেল, একটু বড় হবে। 300 ন্যানোমিটার থেকে যখন সেটা 700 ন্যানোমিটার চওড়া ব্যাসযুক্ত হয়ে যাবে, তখন সেটা আস্তে আস্তে কি তৈরি করে বলো তো, তখন সেটা তৈরি করে না একটা মেটাফেজ ক্রোমোজোম। তার মানে নিউক্লিওজোম থেকে তৈরি হচ্ছে অলিগোনিউক্লিওজোম, যেটা H1 হিস্টোন প্রোটিন ডিএনএ নিয়ে তৈরি। তারপরে 6টা করে নিউক্লিওজোম নিয়ে তৈরি হয়েছে সোলেনয়েড মডেল, যেটা মোটামুটি 30 ন্যানোমিটার ব্যাসযুক্ত হয়। তারপরে 300 ন্যানোমিটার, মানে এই পুঁতির সংখ্যা বা নিউক্লিওজোমের সংখ্যা যখন আরও বেশি, ঠিক আছে, যেটা 300 ন্যানোমিটার ব্যাসযুক্ত নিয়ে যদি তৈরি হয়, তাহলে সেটাকে আমরা বলি সুপার সোলেনয়েড মডেল। কিন্তু সেটাই যখন দেখো 700 ন্যানোমিটার ব্যাসযুক্ত হচ্ছে, তখনই সেটা তৈরি করে ফেলছে কি না মেটাফেজ ক্রোমোজোম।
একটা জিনিস তোমাদের ক্লিয়ার হলো যে অনেকগুলো নিউক্লিওজোম মিলে হচ্ছে অলিগোনিউক্লিওজোম, অলিগোনিউক্লিওজোম মিলে সোলেনয়েড মানে মডেল মিলে হচ্ছে সুপার সোলেনয়েড মিলে তৈরি হচ্ছে কি ক্রোমোজোম আর ক্রোমাটিড, বা ক্রোমাটিডকে ভাঙলে আমরা আস্তে আস্তে ঘুরে শেষ পর্যন্ত আমরা নিউক্লিওজোমকে খুঁজে পাবো। তোমরা খুব ভালো করে নিউক্লিওজোম কাকে বলে, নিউক্লিওজোমের গঠনটা পড়বে, আর এখান থেকে প্রত্যেকটা ভাগ অলিগোনিউক্লিওজোম, H1 হিস্টোন প্রোটিন, লিঙ্কার ডিএনএ, সোলেনয়েড, সুপার সোলেনয়েড, এই দুটো তো সংজ্ঞা এমনি 2 মার্কে দিয়ে দেয়। খুব ভালো করে কিন্তু এগুলো পড়ে রাখবে।